সারা দেশে ভোট উৎসব শুরু, নির্বাচনী স্লোগানে মুখর অলিগলি রাজপথ। প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারে প্রার্থীরা, মাঠে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র, চাপে নৌকার হেভিওয়েটরা। ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট, 29 ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী মোতায়েনের চিঠি। ভোট যুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি আওয়ামী লীগের, 27 ডিসেম্বর ইস্তেহার ঘোষণা। হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ ও আব্দুস সালাম, বাতিলই থাকল আওয়ামী লীগের শামীম ও শাম্মীর। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সারা দেশে ভোট উৎসবের সাড়া, নির্বাচনী প্রচারে মুখর অলিগলি রাজপথ। ঢল নেমেছে নেতাকর্মী সমর্থকদের, চলছে গুচ্ছ গুচ্ছ দল করে গণসংযোগ, লিফলেট বিতরণ, মাইকিং। ঢাকায় মিরপুরের প্রথম দিনই শাহ আলী মাজারে বড় সমাবেশ করেন নৌকা প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। আছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। নির্বাচনী প্রচারে মুখর সারা দেশ। প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে প্রার্থীরা। সন্ধ্যার পর মিরপুর শাহ আলী মাজার থেকে নির্বাচনী প্রচার শুরু করেন ঢাকা 14 আসনে নৌকা প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। শাহ আলী মাজারের ভেতরে সমাবেশে মিছিল নিয়ে যোগ দেয় নেতাকর্মীরা। সন্ধ্যার পর শাহ আলী মাজার থেকে বেরিয়ে মূল সড়কে মিছিল নিয়ে নির্বাচনী প্রচার চালান নিখিল। এ সময় নৌকার সমর্থনে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এদিকে ঢাকা ৮ আসনে সকালেই মাঠে নামেন নৌকার প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিম। মত বিনিময় করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সাথে। সভা শেষে লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চান আফম বাহাউদ্দিন নাসিম। মানুষের উচিত গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য বাংলাদেশের সচেতন নাগরিকরা শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচনের যে ট্রেন্ড, আওয়ামী লীগ যে নির্বাচনী ট্রেন্ড শুরু করেছে, এই ট্রেন্ড কিন্তু এখন এগিয়ে চলছে। আজকে থেকে এর গতি আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে। সাধারণ ভোটারদের মধ্যেও ভোটের আমেজ লাগতে শুরু করেছে। এই এলাকার মানুষের অধিকার এবং এই এলাকার মানুষের কি প্রয়োজন একমাত্র উনিই বুঝবেন এবং উনি সমস্যার সমাধান করতে পারবেন। জননেত্রী শেখ হাসিনাকে, যে আমরা এই ঢাকা ৮ আসনে তিনি আমাদেরকে নৌকার মাঝি হিসাবে জননেতা বাহাউদ্দিন নাসিম ভাইকে আমাদের মাঝে দিয়েছেন। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রচারের প্রথম দিনেই দেশজুড়ে ভোটের মাঠে প্রার্থীরা, উৎসব মুখর পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রার্থীরা। আচরণবিধি মেনে চলার নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন চট্টগ্রামে 16টি আসনের 120 জন প্রার্থী। আওয়ামী লীগ 5 ও 8 নম্বর আসন মিত্রদের ছাড়াই নেই নৌকার প্রার্থী। যশোরের 6 আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 10 দলের 31 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রচারণায় মাঠে নেমে পড়েছেন তারাও। রাজশাহীর 6 আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির ফ্রাক সহ প্রতীক বরাদ্দ পেয়েছেন 38 জন প্রার্থী। জয়ে আশাবাদী সবাই। প্রার্থী সমর্থকদের ভিড়ে দিনভর জমজমাট ছিল বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়। প্রতীক বরাদ্দ দেওয়া হয় জেলার 6 আসনের 35 জন প্রার্থীকে। সিলেটে সকাল থেকেই প্রতীক বরাদ্দ নিতে আসেন 6 আসনের 33 জন প্রার্থী। প্রতীক পেয়েই প্রচারণায় নামেন আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সমর্থকরা। জমজমাট প্রচারণা শুরু রংপুরের 6 আসনের 36 প্রার্থীরও। জনগণের ভোটেই আস্থা তাদের।
নোয়াখালী 5-এ আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদের সহ 6টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র 36 জন প্রার্থীও প্রতীক পেয়েছেন। কক্সবাজারের 4টি আসনে প্রতীক পেয়েছেন 24 জন প্রার্থী। মাগুরা 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই শুরু করেন প্রচারণা। নারায়ণগঞ্জের 5টি আসনে লড়বেন 34 জন প্রার্থী। প্রতীক পেয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান তাদের। প্রতীক পেয়েছে নরসিংদীর 5 আসনের 33 জন প্রার্থী। জয়ের ব্যাপারে আশা সবার। ভোলায় 4টি আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও নুরুন্নবী শাওন সহ 16 জন প্রার্থী প্রতীক নিয়ে শুরু করেছেন প্রচারণা। ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, চাঁদপুর, গাজীপুর, জয়পুরহাট, হবিগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, বান্দরবান, খাগড়াছড়িতেও প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে ভোটের মাঠ। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এর আগে আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রতীক সংগ্রহ করেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী বা তাদের প্রতিনিধিরা। বিস্তারিত মিনাল আদিবার রিপোর্টে। সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন ঢাকা 4 থেকে 18 আসন পর্যন্ত প্রার্থীদের। রাজধানীর এই 15 আসনে 121 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। ঢাকা 6 ও ঢাকা 7 আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। দলীয় প্রার্থী 6 জন করে। আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকন ও সোলাইমান সেলিম পেয়েছেন নৌকা প্রতীক। ঢাকা 7 আসনে জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙ্গল পেয়েছেন, তবে তারা নিজেরা আসেননি, প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। ঢাকা 9 আসনে প্রার্থী 9 জন। আওয়ামী লীগের সাবির হোসেন চৌধুরী নৌকা প্রতীক পেয়েছেন। একই প্রতীক পান ঢাকা 10 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই আসনে অন্য দলের প্রার্থীরা থাকলেও কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। আমি আমার নেতাকর্মী সহ আমার এলাকাবাসী সহ সবাই মিলে বিপুল ভোটে নৌকার বিজয় ঘটিয়ে সেই বিজয়ের মালা আমি তুলে দেব। ঢাকা 14 আসনে দলীয় প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাইনুল ইসলাম নিখিন। স্বতন্ত্র হিসেবে ট্রাক প্রতীক পেয়েছেন একই দলের সাবিনা আক্তার তুহিন। ঢাকা 18 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের স্ত্রী শরীফা কাদের লাঙ্গল প্রতীক পেয়েছেন। আজকে নৌকা প্রতীক বরাদ্দ পেলাম, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে এবং শুকরিয়া জানাই মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি এবং আমার নির্বাচনী আসন ঢাকা 14 আসনের সর্বস্তরের মানুষের প্রতি শুকরিয়া আদায় করছি। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করছি এবং ইনশাআল্লাহ আমার প্রতীক দুইটা, একটা মাননীয় প্রধানমন্ত্রী আর একটি ট্রাক। বিশেষ করে 18 আসন আমরা কিন্তু সবাই একসাথেই থাকবো। যে জিতে আসি সে হয়তো জিতে আসলাম, আমি হলো কি আরেকজন হলো, কিন্তু জিতে আসলেও আমার মনে হয় না যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে। প্রতীক বরাদ্দের পর সবাইকে আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা। চূড়ান্তভাবে আমাদের 122 জন যে প্রার্থী, সেই প্রার্থীদের অনুকূলে আমাদের প্রতীক বিতরণের কার্যক্রম শেষ হয়েছে এবং এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থীরাও আছেন, স্বতন্ত্র প্রার্থীরাও আছেন। যেহেতু আজকে থেকে ফরমালি প্রতীক প্রাপ্তির পর আনুষ্ঠানিকভাবে আপনারা প্রচারণায় নামবেন, নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য আপনাদের সকলকে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। 21 ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনাররা। ভালো থাকবেন সকলে, সকলকে ধন্যবাদ। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এবার নিবন্ধিত দলগুলোর জন্য বরাদ্দ থাকার প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য 25টি প্রতীক দেওয়া হয়েছে। বিএনপি নির্বাচনে না এলেও 2/3 রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনে মাততে শুরু করেছেন দেশবাসী। মানিক শিকদারের রিপোর্ট। রাজনীতির মাঠে নানা নাটকীয়তা শেষে প্রতীক বরাদ্দের পর নির্বাচনের চূড়ান্ত ঘণ্টা বাজল। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। এর মধ্যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 261 জন প্রার্থী নৌকা প্রতীকে ভোট চাইবেন। বিএনপি ও তার জোটভুক্ত দলগুলো নির্বাচনে অংশ না নিলেও ভোটের মাঠে আছে 27টি দল। এর মধ্যে তৃণমূল বিএনপি, সোনালী আঁশ, বিএনএম নগর, জাসদ মশাল, সুপ্রিম পার্টি, একতারা, বিএনএফ টেলিভিশন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য 25টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এসবের মধ্যে ঈগল, ট্রাক, কলারছড়ি, খাট, ঘণ্টা, তবলা, কেতলি, রকেট, সুটকেস অন্যতম। লটারির মাধ্যমে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের। যারা দলীয় প্রার্থী থাকে তাদের দলের প্রতীক আছেই, এ নিয়ে কোনো সমস্যা হয় না। স্বতন্ত্র যারা দাঁড়ায় তারা লটারি করে ঠিক করা হয় কে পাবে, তখন অন্য প্রার্থী আরেকটা প্রতীক যে আছে সংরক্ষিত যে প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলো গ্রহণ করে। 14 দলের শরিকরা নিজস্ব প্রতীকের পাশাপাশি জাসদ 3, ওয়ার্কার্স পার্টি 2 ও জেপির একজন প্রার্থী নৌকা প্রতীকে ভোটে লড়ছেন। জাতীয় পার্টি এককভাবে লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও সমঝোতার ভিত্তিতে 26টি সহ শরিকদের জন্য মোট 32টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। এ নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন বিএনপি নির্বাচনে না আসায় রাজনীতির এই নয়া সমীকরণ। এখন আলোচনা হচ্ছে এই জন্য যে একটা বিএনপি আসেনি, বিএনপি আসলে বিএনপিও তার জোটকে এইভাবে দিত, জামাতকে দিয়েছে, অন্যান্য যেসব দল ছিল তাদের পক্ষে তাদেরকে দিয়েছে। আওয়ামী লীগের অফিসিয়াল প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী প্লাস অন্য দলের যে প্রার্থী এদের মধ্যে তো প্রতিদ্বন্দ্বিতা হবে এবং কোথাও কোথাও আওয়ামী লীগের অফিসিয়াল প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হবে। এবারে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে স্বতন্ত্র প্রার্থীদের বিপুল অংশগ্রহণে। নির্বাচনী খেলায় অনেক হেভিওয়েট নৌকার প্রার্থী চাপে থাকবেন বলেও মনে করছেন এই বিশ্লেষক। এখন যারা প্রার্থী হয়েছে তারা তাদের নিজস্ব গরজেই প্রয়োজনেই ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ তারা তো জয়যুক্ত হইতে চাইবেন। কাজেই নির্বাচনটাও তাহলে যেটা দেখা যাচ্ছে যে একদিকে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং ভোটারদের উপস্থিতিও পূর্বের তুলনায় বেশি হবে। নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির নিজস্ব সিদ্ধান্ত, তবে নির্বাচনকে বাধা দেওয়া অগণতান্ত্রিক আচরণ বলছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। জনগণ যাদের ভোট দেবে সেই ভোটের রায় যেন ব্যালটের মাধ্যমে যে রায় দিবে সেটা যেন ভোটের ফলাফলে প্রতিফলন ঘটে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ করতে এমন উদ্যোগ। তার সাথে বৈঠক শেষে জাপানি রাষ্ট্রদূত জানান, নির্বাচন পর্যবেক্ষণে 16 জনের দল পাঠাবে জাপান। শিউলি শবনমের প্রতিবেদন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ঘণ্টাব্যাপী বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে। পরে জাপানি রাষ্ট্রদূত জানান, আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 16 জনের দল পাঠাবে তার দেশ। In total, we have registered 16 people, but not the 16 from Japan, but 3 people from Japan and other supporting staff was registered, our embassy staff. সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। স্বস্তি বা অস্বস্তির কিছু নেই। সরকার ও প্রশাসনের সহায়তা নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করতে চান তারা। বহির্বিশ্ব নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সকলের মতো আমাদেরও আছে। ফ্রি, ফেয়ার এবং পিসফুল, এই তিনটা জিনিসের উপর খুব আমরা জোর দিচ্ছি। এদিকে প্রথমবারের মতো ভোট কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রত্যন্ত ও দুর্গম যেসব এলাকায় ভোটের দিন সকালে পাঠানো যাবে না, সেসব স্থানে পুলিশ প্রশাসনের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা। এতে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নে কোনো সন্দেহ থাকলে তা দূর হবে বলে মনে করছে ইসি। যতদূর সম্ভব ব্যালট পেপারগুলো সকাল ভোটের দিন সকালে যাবে এবং ব্যালট বক্সগুলো 2-4 দিন আগেই যাবে, সেগুলো স্বচ্ছ থাকবে। আমরা আগেই বলেছি সেগুলো সবাই দেখে নিতে হবে। পোলিং এজেন্ট থাকতেই হবে, যে ফেয়ারনেস নিয়ে যদি কোনো সংশয় থাকে সেই সংশয়ে হয়তো কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে। দেশে ও বহির্বিশ্বে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদী সিইসি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পরে মিলিয়ে 13 দিন সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি সেনা চাওয়া হয়েছে। সোমবার কমিশনের উপসচিব আতিয়া রহমান স্বাক্ষরিত এই চিঠি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো হয়েছে। এর আগে 11 ডিসেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ সহ সংশ্লিষ্টদের বৈঠকে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। এবার সেনা সদস্য ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 7.5 লাখ সদস্য নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 40 বুদ্ধিজীবীর বিবৃতির সমালোচনা করেছে আওয়ামী লীগ। 27টি দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে উৎসবমুখর ভোট যুদ্ধে নামার সর্বাত্মক প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোহাম্মদ কবিরের প্রতিবেদন। গত 17 ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের দাবি জানিয়ে 40 জন বুদ্ধিজীবীর দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি। বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নিচ্ছে না বলে বিএনপিকে তিরস্কার করা। 40 জন নাগরিককে বলবো, আপনারা জ্বালাও পোড়াও বন্ধের আহ্বান কেন জানাতে অপারগ। বিএনপির আন্দোলনকে মানুষ বিশ্বাস করে না বলেই সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নিবন্ধিত ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটে অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। 27টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। এ পর্যন্ত 1886 জন নির্বাচনে অংশ নিচ্ছে। স্বতন্ত্র আছে 357 জন। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি চলছে। আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে। 27 ডিসেম্বর দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার কথাও জানান ওবায়দুল কাদের। আগামী 27 ডিসেম্বর ঘোষণা করা। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগামী 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত বহালও রয়েছে বেশ কয়েকজনের ক্ষেত্রে। হাইকোর্টের হেরে গেলেন ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। নেদারল্যান্ডসের নাগরিক হওয়ায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী AK আজাদের আবেদনে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। নাগরিকত্ব প্রত্যাহারে আবেদন করা হলেও সুনির্দিষ্ট তারিখ দেখাতে না পারায় ইসির সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্বের গ্যারাকলে প্রার্থিতা ফিরে পাননি বরিশাল 4 আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদও। শামীম ও শাম্মীর আইনজীবী বলছেন এই আদেশে তারা সংক্ষুব্ধ। তবে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো সুনির্দিষ্ট কাগজপত্র দাখিল করতে না পারায় বরিশাল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহকে প্রার্থিতা ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ 9 আসনে আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল সালাম ও খুলনা 4 আসনে স্বতন্ত্র প্রার্থী মর্তুজা রশিদি দাঁড়াও। কিন্তু বাতিলই থাকছেন যশোর 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল। ঋণ খেলাপি সহ নানা অভিযোগ থাকায় প্রার্থিতা ফিরে পাননি আরও বেশ কজন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মির্জা ফখরুল, আমির খসরুর জামিন নামঞ্জুর, জেল গেটে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি। রমজানে কৃত্রিম সংকট রোধে সরকারকে সহায়তা দেবে FBCCI, চাহিদা অনুসারে নিত্যপণ্য আমদানি চান ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের শেষ আশ্রয়, যেখানে তারা ন্যায় বিচার ও অধিকার রক্ষার জন্য যান। সুপ্রিম কোর্ট দিবসে আলোচনা সভায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয়ের 1 বছরের মধ্যেই তিনি উপহার দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা একটি সংবিধান, যেটা বিশ্ব গণতন্ত্রের ইতিহাসে একটি বিরল ও অবিস্মরণীয় ঘটনা। আলোচনা সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সহ অন্যান্যরা অংশ নেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবাধিকার রক্ষা, ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি শান্তি ও সংকটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসাবে মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আপনারা আইনের শাসন পরিচালনা করবেন। আইনের মধ্যে যদি গোলমাল হয়
এখানে আপনাদের সংশোধন করার ক্ষমতা রয়েছে। যদি মনে করেন তাতে পরিপূর্ণতা হচ্ছে না, আপনারা সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে নতুন আইন পাস করার। নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর জামিন ও রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদে অনুমতি দিয়েছেন আদালত। দুপুরে ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে তাদের হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো ও 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানান আইনজীবীরা। শুনানি শেষে আদালত পল্টন থানার নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর ও রিমান্ড নামঞ্জুর করেন। জেলগেটে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। তারিখের বক্তব্য মিথ্যা বাক্য দিয়ে রিমান্ড চেয়েছিল। আমরা আইনজীবীরা শুনানি করেছি এবং শুনানি করার পরে বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত নামঞ্জুর করেন এবং আমাদের যে জামিন চেয়েছি আমরা জামিন দরখাস্ত নামঞ্জুর করেন। এই ঘটনা আমরা বলেছি যে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে এবং এই ঘটনার আরও কারা সম্পৃক্ত আছে সেটাও উদ্ঘাটন হওয়া দরকার। এই কথাগুলো আমরা আদালতকে বলেছি এবং তারাও শুনানি করেছে। উভয় পক্ষ শুনে এখানে আদালত যে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের সময় 2 দিন জিজ্ঞাসাবাদ করতে পারবে এই আদেশটা দিয়েছে। রমজানে কোনো ব্যবসায়ী অনৈতিকভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সহযোগিতা করবে এফবিসিসিআই। পণ্য আমদানি এলসি খুলতে সম্মিলিতভাবে কাজ করবে বলেও জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে চাহিদা অনুসারে নিত্যপণ্য আমদানি নিশ্চিতের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বছর জুড়ে বিভিন্ন বাহানায় অস্থিতিশীল হয় নিত্যপণ্যের দাম। রমজান এলে এই প্রবণতা আরও বাড়ে। নিত্যপণ্যের ব্যবসায়ীদের সাথে বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, সরবরাহ স্বাভাবিক থাকলে রোজায় পণ্যের দাম বাড়ানো যাবে না। এলসি সমস্যা হলে এফবিসিসিআই এ বিষয়ে সরকারের সাথে কাজ করবে। এলসি খোলার সুবিধাটা অবশ্যই দিতে হবে, কারণ সবাই যদি এলসিটা ওপেন করতে না পারে, আমাদের তো ডিপেন্ডেন্সি সুগার বলেন বা অয়েল বলেন এই আর বিশেষ করে চিক পিস বলেন এগুলি তো আমাদের দেশে খুব কম। আমি চেম্বার এবং অ্যাসোসিয়েশন নেতাদেরকে বলবো আপনারা আপনাদের মার্কেটগুলো এবং আপনাদের এলাকায় যে সমস্ত মার্কেট আছে ওইগুলিকে আপনারা ডিসির সাথে মনিটরিংয়ে থাকবেন যাতে সাপ্লাই চেইনটা ঠিক থাকবে। নিত্যপণ্যের ব্যবসায়ীরা বলেন, পণ্যের দাম চাহিদা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজন সঠিক পরিসংখ্যান, কিন্তু সরকারের কাছে এটি নেই বলে দাবি তাদের। যখন দাম বেড়ে যায় মালটা আমরা সঠিক সময় পাই না, ট্রাক যেয়ে ফেরত আসে, মালের পর্তা বেড়ে যায়। প্রত্যেকটা বাজারে যদি একটা ডিসপ্লেতে দেখানো যায় তাহলে কিন্তু যারা ভোক্তা এবং যারা বিক্রেতা দুই পক্ষই আপনার সুবিধাভোগী হয়। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ তোলেন, চড়া শুল্ক এবং আমলা নির্ভর নীতির কারণেও সমন্বয়হীন বাজার, যার ভুক্তভোগী ক্রেতারা। এপিসি এর মাধ্যমে আমরা দাবি করি আমরা একটা ভোগ্যপণ্য মন্ত্রণালয় চাই, যার মাধ্যমে আমরা যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে এক মন্ত্রণালয়ে গেলে সমস্যার সমাধান করতে পারব। পাইকারি ও আড়ত পর্যায়ে পণ্য বিক্রির পাকা রসিদ থাকার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি। যেখান থেকে পণ্য ক্রয় করেছেন এই ক্রয়ের পাকা ক্যাশ মেমো আপনাকে সংরক্ষণ করতে হবে এবং যার কাছে পণ্য বিক্রি করলেন পাকা ক্যাশ মেমো প্রদান করবেন দয়া করে। রমজানকে সামনে রেখে চাহিদা অনুযায়ী পণ্যের আমদানি নিশ্চিতের কথাও বলেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। পদ্মাপাড়ে জেলার রাজবাড়ী সরগরম ভোটের ডামাডোলে। জেলার 2টি আসনই এখন আওয়ামী লীগের দখলে। এবারও আসন ধরে রাখতে চায় দলটি। তবে রাজবাড়ী 1 আসনে নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ জানাচ্ছে জাতীয় পার্টি, আর 2 আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাসদ। ভোটাররা বলছেন শান্তিপূর্ণ ভোট চান তারা। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। রাজধানী থেকে 120 কিলোমিটার দূরে প্রমত্তা পদ্মা তীরবর্তী জেলা রাজবাড়ী। অনেকেই রেলের শহর বলেন রাজবাড়ীকে। গত 1.5 দশকে বদলে গেছে এ জেলার চিত্র। জেলা শহরে 4 কিলোমিটার থোলডেন সড়কে যানজট কমেছে। ঢাকা, খুলনা, রাজবাড়ী, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, রাজবাড়ী, ধাওয়াপাড়া ঘাট মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ সহজ করেছে।
এখন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে পাকা সড়ক, ফলে জেলার কৃষি অর্থনীতিও গতি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আড্ডার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের রাজনীতি। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। আগামী দিনের এমপির কাছে উন্নত আধুনিক রাজবাড়ির প্রত্যাশা তাদের। বিভিন্ন জেলাতে বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। স্বাস্থ্যসেবা কেন্দ্রটা আরও উন্নত হোক, যুব সমাজের আরও উন্নত হোক এবং দলবল নির্বিশেষে যে দলই ক্ষমতায় আসুক তারা নিঃস্বার্থভাবে কাজ করুক। কালোবাজারি, কালো টাকা বা অর্থের লেনদেনের মধ্যে যেন কেউ ভোট না করে থাকে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার বলে আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমাদের উন্নয়ন যে ভালো করবে, আমাদের যাতায়াত মানে যে ভালো করবে, আমরা সংসদে দেখতে চাই। জেলা শহর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী 1 আসনে বর্তমান এমপি কাজী কেরামত আলী এবারও নৌকার প্রার্থী। এই আসনে লড়ছেন জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী 2 আসনে বর্তমান এমপি মোহাম্মদ জিল্লুর হাকিমের উপর এবারও আস্থা রেখেছে আওয়ামী লীগ। তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক এমপি জাসদের আব্দুল মতিন। ব্যাপক উন্নয়নের কারণে নৌকার পক্ষেই জোয়ার উঠেছে বলে দাবি আওয়ামী লীগের। যেভাবে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা মনে করি এখানে 7 জানুয়ারিতে আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তবে লড়াই করতে চায় জাতীয় পার্টি। গ্রাম গঞ্জে মাঠে সব জায়গায় একটি কথা, দীর্ঘদিন আমরা লাঙল দেখিনি, লাঙল প্রতীককে আমরা এবার পেয়েছি, আমরা লাঙলে ভোট দেব। নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, তাহলে অবশ্যই আমরা রাজবাড়ী 1 আসনে বিজয়ী হব এই আশা রাখি। 2টি আসনে 9,32,499 জন ভোটার আগামী 7 জানুয়ারি ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ, নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহলে বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি কুমিল্লা সংসদীয় আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। এমন একজন প্রার্থী চাই, অবশ্যই তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যদি হয় ভালো, খুবই ভালো, এবং তার মধ্যে দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। তিনি মাটি মানুষকে ভালোবাসবেন, তার জনগণকে ভালোবাসবেন এবং উন্নয়নের উপকার হিসাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। 15 বছরের ধারাবাহিকতায় এই পর্যন্ত যে পরিমাণ উন্নয়ন অগ্রগতি হয়েছে, আমার মনে হয় যে আরও কিছু সময় বা আরেকটা সেশন যদি এই গভর্নমেন্ট কন্টিনিউ করে তাইলে হয়তো উন্নয়নের যে ধারাবাহিকতাটা ওইটা আরেকটু বেগবান হবে। দীর্ঘ 6 মাস পরে গতকালকে আমার শখ যে 1 কেজি গরুর মাংস নেওয়ার জন্য আমি রাজগঞ্জ বাজার গেছিলাম, 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই দ্রব্যমূল্য খুব নিয়ন্ত্রণে আনে, এটাই আমরা চাই। রাস্তাঘাট, কলকারখানা সবকিছুই উন্নয়ন করছে। যে বাজারে যে মনে করেন পেঁয়াজ, আলু, ডাল, চিনি, লবণ, তেল এগুলোর দাম যে বাড়তি, আমরা চাই এগুলা সরকার নিয়ন্ত্রণ আনুক, কোনো সিন্ডিকেট যেন না হোক। সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে যে জনপদে ক্রাইম রেট কম থাকবে, সারা বাংলাদেশের সাথে উন্নয়নের সম্পৃক্ততা বজায় থাকবে। পণ্যের যে ঊর্ধ্বগতি এই জিনিসটা যাতে একটু নিয়ন্ত্রণে আসে, যেন সবাই ভালোভাবে ওই জিনিসটা নিতে পারে। দেশে যে বেকার আছে বেকারত্ব দূর করতে হবে, যারা হচ্ছে উদ্যোক্তা তাদেরকে বিনা শর্তে লোন দিতে হবে, আর বাজার যে সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা সাধারণ গরিব মানুষ, আমরা জানি ন্যায্য মূল্যে খাইতে পারি। যে সরকার ক্ষমতাটা আসে এসে সেই সরকারই আমরা চাই। আমরা দিন এনে দিন খাই, ভালো একটা সরকার চাই। আমরা ভালো প্রার্থী ভালোভাবে কুমিল্লা শহর চালাতে পারবে তাকে দেখতে চাই, নিজের ভোট নিজে দিতে পারবো সেটাই প্রত্যাশা করি। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খাগড়াছড়িতে পর্যটকবাহী গাড়িতে গুলি, যানবাহন ভাঙচুর।
আবার অভিযান রাত 11টার 21 সংবাদে। বাংলাদেশে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে। এতে দুদেশের বাণিজ্য ও নিরাপত্তা সমৃদ্ধিও ঘটবে বলে আশা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাইকমিশনার পঙ্কজ শরণ। দৈনিক পত্রিকা ভোরের কাগজে আয়োজনে জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে যোগ দিয়ে পঙ্কজ স্মারক আরও বলেন, বাংলাদেশ ও ভারত মুক্তিযুদ্ধের সময় থেকে উল্লেখযোগ্য বন্ধু। এটির বিচ্ছেদ ঘটানো বেশ কঠিন, কেননা সামগ্রিক বিবেচনায় বিশেষ করে নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যের নানা ইস্যুতে দুদেশই একে অন্যের প্রতি সহানুভূতিশীল। ভোরের কাগজ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেন ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তারিক আহমেদ করিম। তার অভিমত, বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের নাক গলানোর কিছু নেই, ভোটের অধিকার জনগণের হাতে, তারাই সিদ্ধান্ত জানাবে। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন। এই স্মারক বক্তৃতায় জ্যেষ্ঠ সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা, তবে এতে কেউ হতাহত হয়নি। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। পুলিশ জানায় সকাল 11:30টার দিকে দুর্বৃত্তরা পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে, তবে এ সময় কেউ হতাহত হননি। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ পর্যটক সহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইঘাট জোনে নিয়ে যায়। 11 ডিসেম্বর পানছড়িতে ইউপিডিএফ 4 নেতাকর্মী নিহতের প্রতিবাদে আজ সারা জেলায় সড়ক অবরোধ ছিল। অবরোধের ফলে অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পিকেটাররা মানিকছড়ি ও দীঘিনালায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ব্যবসা বাণিজ্যের সংবাদ। এসএমই খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণে 1% উৎসে কর তুলে নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। কিছু বড় কোম্পানির কারণে এসএমই এর উদ্যোক্তারা এগোতে পারছেন না বলেও মন্তব্য তাদের। আর সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির স্বার্থেই এসএমই খাতকে বাঁচিয়ে রাখা জরুরি। তৌহিদুর রহমানের রিপোর্ট। অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ কার্যালয়ে এসএমই খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক আলোচনা। বক্তারা বলেন, দেশের ব্যবসা বাণিজ্য তথা সার্বিক অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি খাত বা এসএমই খাতের অবদান অনেক। এই খাতের বিকাশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জোরালো সহায়তা প্রয়োজন। এসএমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ আরও সহজ করার কথাও বলেন তারা। পলিটিক্যাল একটা উইল থাকতে হবে যে আমি এসএমইকে, এবার আমার টার্গেট থাকবে এসএমইদেরকে আমার 60% অফ মাই জিডিপিতে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। ইন্ডিজিনিয়াস একটি কাস্টমাইজ যদি আমরা একটা লোন প্রসেস আমরা তৈরি করতে পারতাম আমাদের এসএমইর জন্য, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে আমরা উত্তরণ আমরা করতে পারতাম। এসএমই খাতকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি সহায়তা বাড়ানোর তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। এসএমই হচ্ছে অর্থনীতির প্রাণ। এসএমই টিকে থাকলে দেশ এগিয়ে যাবে, এসএমই টিকে না থাকলে দেশ পিছনে যাবে। 1% একটা সোর্স ট্যাক্স, এটা কিন্তু এসএমইতে যারা লোন দিচ্ছে তাদের থেকে কিন্তু এখন কেড়া হচ্ছে। তাহলে সে এসএমই কিভাবে ডেভেলপ করবে? কিছু বড় প্রতিষ্ঠান এখন এসএমই খাতের পণ্য উৎপাদন করছে। সৃষ্টি হয়েছে অসম প্রতিযোগিতা, যা এসএমই খাতের বিকাশ বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রত্যেকটা ব্যাংকই তার ইনফ্রাস্ট্রাকচারগুলিকে অ্যাটেন্ড করার চেষ্টা করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেহজাদ ও মজিদ। রানার্স আপ হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর গোলাম মওদুদ। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফাতিমা রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, পরিচালক ইয়াসা সোবহান, এবিজি পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন ও মেজর জেনারেল জহিরুল ইসলাম। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আসরটি আয়োজিত হয়। এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে ভোট উৎসব শুরু, নির্বাচনী স্লোগানে মুখর অলিগলি রাজপথ।
প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারে প্রার্থীরা, মাঠে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র, চাপে নৌকার হেভিওয়েটরা। ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট, 29 ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী মোতায়েনের চিঠি। ভোট যুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি আওয়ামী লীগের, 27 ডিসেম্বর ইস্তেহার ঘোষণা। হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ ও আব্দুস সালাম, বাতিলই থাকলো আওয়ামী লীগের শামীম ও শাম্মীর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।